আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ সংবাদ। এদিকে কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক মহলের মনোযোগ দেওয়ার এখনই সময়। অপরদিকে রকেট আর এআইকে যে কারণে এক সুতোয় বাঁধছেন মাস্ক, এবং ক্ষেপণাস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রকে জবাব দেয়নি ইরান, ও নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ২০০ জনের প্রাণহানি। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নতুন নতুন সংবাদে যুক্ত থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক মহলের মনোযোগ দেওয়ার এখনই সময়। দেশভাগের পর থেকে পাকিস্তান ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক বর্তমানে সম্ভবত ইতিহাসের সবচেয়ে নাজুক পর্যায়ে পৌঁছেছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ এখন প্রায় শূন্যের কোঠায়। একদিকে ভারত যখন সন্ত্রাসবাদকে সম্পর্কের প্রধান অন্তরায় হিসেবে চিহ্নিত করছে, অন্যদিকে পাকিস্তান জোরালোভাবে বিশ্বাস করে যে তার অভ্যন্তরীণ অস্থিতিশীলতা ও সন্ত্রাসবাদে প্রতিবেশী রাষ্ট্রটির সরাসরি ভূমিকা রয়েছে। আস্থার এই বিশাল ঘাটতি দক্ষিণ এশিয়ার দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে অমীমাংসিত কাশ্মীর ইস্যু। ২০১৯ সালে ভারত অধিকৃত কাশ্মীরের বিশেষ মর্যাদা বা স্বায়ত্তশাসন বাতিল করে নয়াদিল্লি দাবি করার চেষ্টা করেছিল যে কাশ্মীর সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু আন্তর্জাতিক মহলে কাশ্মীর এখনও একটি অমীমাংসিত এবং বিতর্কিত ভূখণ্ড হিসেবেই স্বীকৃত। গত বছর পাহালগাম সংকটের পর দুই দেশ যেভাবে সীমিত যুদ্ধে জড়িয়ে পড়েছিল তা প্রমাণ করে যে এই বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংঘাতের আশঙ্কা কখনোই দূর হবে না। মানবাধিকার সংস্থাগুলো এবং জাতিসংঘের বিশেষজ্ঞরা কাশ্মীরে চলমান দমনপীড়ন এবং ভারতের বিভিন্ন স্থানে কাশ্মীরি শিক্ষার্থী ও শ্রমিকদের ওপর উগ্রবাদী হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। হেফাজতে মৃত্যু, নির্যাতন এবং নির্বিচার গ্রেপ্তারের মতো ঘটনাগুলো ওই অঞ্চলের মানুষের নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। পাকিস্তান দীর্ঘকাল ধরে আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধানের আহ্বান জানিয়ে আসলেও ভারত সরকার বরাবরই তা প্রত্যাখ্যান করে আসছে। নয়াদিল্লি কাশ্মীরে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা পছন্দ না করলেও বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক হস্তক্ষেপের প্রয়োজনীয়তা অনস্বীকার্য হয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই একাধিকবার এই বিরোধ মীমাংসায় সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছেন। রকেট আর এআইকে যে কারণে এক সুতোয় বাঁধছেন মাস্ক। প্রযুক্তির দুনিয়ায় নতুন এক মাইল ফলক স্পর্শ করলেন ইলন মাস্ক। তার মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্স অধিগ্রহণ করেছে তাঁরই কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ এক্সএআইকে। মাস্কের এই সিদ্ধান্তের ফলে বিশ্বের সবচেয়ে মূল্যবান বেসরকারি কোম্পানিতে পরিণত হল স্পেস এক্স। যদিও চুক্তির আর্থিক শর্তাবলী প্রকাশ করা হয়নি, তবে সংশ্লিষ্ট সূত্রের তথ্য $125 বিলিয়ন মূল্যের এক্সএআই এবং $1 ট্রিলিয়ন মূল্যের স্পেস এক্সের এই মিলনে এক বিশাল শক্তিশালী প্রতিষ্ঠানের জন্ম হয়েছে। ইলন মাস্ক তার এক মেমোতে এই একীভূতকরণকে একটি উদ্ভাবনী ইঞ্জিন হিসেবে বর্ণনা করেছেন। তিনি মনে করেন এই পদক্ষেপের ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা, রকেট প্রযুক্তি, মহাকাশ ভিত্তিক ইন্টারনেট এবং মিডিয়া সবই এক ছাতার নিচে চলে আসবে। মাস্কের দীর্ঘমেয়াদী লক্ষ্য হল মহাকাশে ডেটা সেন্টার স্থাপন করা, যা কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান শক্তির চাহিদা মেটাবে। তার মতে ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানব সভ্যতা গড়ে তোলা এবং মহাবিশ্বের প্রসারে মহাকাশ ভিত্তিক এআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এক্সএআই মূলত ২০২২ সালে এক্স, সাবেক টুইটার, থেকে যাত্রা শুরু করেছিল এবং এর প্রধান পণ্য হল গ্রক চ্যাটবট। যদিও গ্রকের ইমেজ জেনারেশন ফিচার নিয়ে সাম্প্রতিক সময়ে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থাগুলোর পক্ষ থেকে তদন্ত চলছে, তবুও বিনিয়োগকারীদের কাছে এর গুরুত্ব কমেনি। ক্ষেপণাস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রকে জবাব দেয়নি ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, শুক্রবার ওমানে অনুষ্ঠিত ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনায় তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো দর কষাকষি হয়নি। সেই সঙ্গে তিনি তেহরানের সীমারেখা আবারও স্মরণ করিয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের যে কোনো সম্ভাব্য হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আরাগচি। সাক্ষাৎকারের একটি ছোট ভিডিও ফুটেজ নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেছেন তিনি। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুক্রবার ওমানে অনুষ্ঠিত ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনায় তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো দর কষাকষি হয়নি। তার ভাষ্য, এই কর্মসূচি কখনোই দর কষাকষির বিষয় ছিল না। এর আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ভূখণ্ডে আক্রমণ চালায় তবে তেহরানও এ অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করবে। এর মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনার প্রধান দুই মার্কিন আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার আরব সাগরে অবস্থান করা বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন পরিদর্শন করেছেন। এটাকে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের হুমকির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ২০০ জনের প্রাণহানি। নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় কুয়ারা এবং উত্তরাঞ্চলীয় কাতসিনা রাজ্যের প্রত্যন্ত গ্রামগুলোতে বন্দুকধারীদের পৃথক হামলায় প্রায় ২০০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই নারকীয় হত্যাযজ্ঞে নিহতদের মধ্যে নারী ও শিশুসহ বহু সাধারণ নাগরিক রয়েছেন। স্থানীয় আইন প্রণেতা, বাসিন্দা এবং পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর নিশ্চিত করেছে। মধ্যাঞ্চলীয় কুয়ারা রাজ্যের ওরো এবং নুকু গ্রামে চালানো হামলায় নিহতের সংখ্যা ১৭০ ছাড়িয়ে গেছে। স্থানীয় সংসদ সদস্য সাইদু বাবা আহমেদ জানান, বন্দুকধারীরা বাসিন্দাদের ঘেরাও করে তাদের হাত পেছনে বেঁধে নৃশংসভাবে হত্যা করে। হামলাকারীরা গ্রামবাসীর বাড়িঘর ও দোকানপাটে আগুন ধরিয়ে দেয় এবং গবাদি পশু লুট করে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা মূলত উগ্রবাদী গোষ্ঠী, যারা দীর্ঘক্ষণ ধরে গ্রামবাসীর ওপর নির্যাতন চালায়। গ্রামবাসী তাদের শারিয়া আইন মেনে চলার ও নাইজেরীয় সরকারের প্রতি আনুগত্য ত্যাগের প্রস্তাব প্রত্যাখ্যান করলে তারা নির্বিচারে গুলি চালানো শুরু করে। অন্যদিকে উত্তরাঞ্চলীয় কাতসিনা রাজ্যেও বন্দুকধারীরা বাড়ি বাড়ি গিয়ে হামলা চালিয়ে অন্তত ২১ জনকে গুলি করে হত্যা করেছে। এই হামলার মাধ্যমে স্থানীয় গ্রামবাসী ও সশস্ত্র চক্রের মধ্যে গত ৬ মাস ধরে চলা একটি শান্তি চুক্তি ভেঙে পড়ল। নাইজেরিয়ার প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারা প্রায়ই সশস্ত্র গোষ্ঠীগুলোকে চাঁদা ও খাবার দিয়ে শান্ত রাখার চেষ্টা করেন, কিন্তু সেই ব্যবস্থাও এখন হুমকির মুখে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।